Welcome back to my online building material and construction classes. This is my sixth lecture. Today we will talk about classification of bricks based on quality. As we already have discussed the composition of bricks and chief ingredients of bricks and their functions in my previous lecture. So student, let us start classification bricks based on quality, right? তাহলে ব্রিকের কোয়ালিটির উপরে ভাগ করে ব্রিককে মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে ব্রিককে বিভিন্নভাবে ভাগ করা যায়। প্রথমে আসি ব্রিকের প্রপার্টিজ, তার উপরে ভাগ করে কি করে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা সান ড্রাইড ব্রিক, একটা বার্ন্ট আর পাক্কা ব্রিক। তো আর কোয়ালিটির উপর ভাগ করলে আমরা দেখতে পাবো চারটে টাইপের বেসিক্যালি আমাদের ব্রিক আমরা দেখতে পাই। কী কী ব্রিক সেগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক্স, সেকেন্ড ক্লাস ব্রিক্স, থার্ড ক্লাস ব্রিক্স আর ফোর্থ ক্লাস ব্রিক্স। এটাকে অনেক সময় ঝামা ব্রিক্সও বলে বা ওভারব্রান্ড ব্রিক্সও বলে। ওকে, তাহলে ফার্স্ট ক্লাস ব্রিক্স কাকে বলবো আমরা, বা কী কী গুণ থাকলে তাকে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক্স বলবো। তার আগে একটা কথা বলে রাখা ভালো, আমাদের যে ব্রিকের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস এইগুলো কিন্তু আমরা ঠিক করি আইএস কোড দেখে ব্রিকগুলোকে টেস্ট করে। তো এই সব ব্রিকগুলোই আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করার কথা। আই ডোন্ট নো হোয়েন শুড আই গো টু ল্যাবরেটরি উইথ ইউ। আশা করি তাড়াতাড়ি ফিরবো আমরা ল্যাবরেটরিতে, তো তখন আমরা টেস্ট করব, তখন আমরা বিশদ টেস্টিংগুলো সম্বন্ধে জানবো, কী কী টাইপের টেস্ট হয়, ফার্স্ট ক্লাস ব্রিক্সের কী কী টেস্ট হওয়া উচিত, তার কী কী রেজাল্ট হওয়া উচিত, সেগুলো তখন আমরা ডিসকাস করব। তাহলে এখন আমরা যেটা জানবো ফার্স্ট ক্লাস ব্রিক্স কাকে বলবো। তাহলে এই ধরনের ব্রিকের প্রথমেই আসি, সাইজ শুড বি স্ট্যান্ডার্ড। সাইজগুলো কিন্তু ইউনিফর্ম সাইজ হবে, শেপ ঠিক থাকবে, কালার ঠিক থাকবে। কালার বলতে রেডিশ কালার বা একটু ইউলিশ কালার, একটু স্লাইটলি বার্ন হতে পারে, বা একটু আর্টফুলার গায়ের যে কালারটা হয় সেই কালারের ব্রিকগুলো সেগুলো হবে ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে। এবং এর ওয়াটার অ্যাবজর্পশন ফর ফার্স্ট ক্লাস ব্রিক্স শুড নট বি মোর দ্যান 20% বাই ওয়েট। এটা কিন্তু মাথায় রাখিস, ফার্স্ট ক্লাস ব্রিক্সের ওয়েট শুড নট বি মোর দ্যান 20% বাই ওয়েট। ওকে, অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিক্স should be greater than 10.5 MPa megapascal বা 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অথবা 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ফার্স্ট ক্লাস ব্রিক্সের আমরা দুটো জিনিস জানলাম, ওয়াটার অ্যাবজর্পশন কত হবে, শুড নট বি মোর দ্যান 20%, অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথ শুড নট বি লেস দ্যান 10.5 MPa or 10.5 Newton per mm square or 105 kg per centimeter squares। অ্যাকচুয়ালি আরও কিছু কিছু জিনিস দেখা দরকার, সেগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস ব্রিক্স আমরা বলবো কিনা। এছাড়াও আরও আছে, মনে কর এপ্রোনসিস টেস্ট, এর বাংলা যদি বলি নোনা ধরা টেস্ট। নোনা ধরা টেস্ট খুব সহজেই করা যায়, তোরা চাইলে বাড়িতেও করে নিতে পারিস। নতুন যে ইটগুলো ভাটা থেকে আসে সেরকম 5টা ইট নিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে দেবো, তার মধ্যে কিছু লবণ দিয়ে দেবো, ইটগুলোকে ভার্টিক্যালি খাড়া করে রাখবো, 24 ঘন্টা রাখবো জলের মধ্যে চুবিয়ে, নিচে অন্তত 50 মিলিমিটার জল থাকবে সেই পাত্রটার মধ্যে। 24 ঘন্টা ইমার্স থাকার পরে তারপরে সেগুলোকে যখন আমরা তুলবো তখন দেখবো ইটগুলোর সারফেসে কোনো রকম হোয়াইট প্যাচ এসছে কি না। যদি হোয়াইট প্যাচ আসে তাহলে ভাববো যে ইটগুলোর মধ্যে এফ্লুয়েন্সেস আছে, যদি কোনো হোয়াইট প্যাচ না থাকে তাহলে ধরে নেবো ইটগুলোর মধ্যে কোনো এফ্লুয়েন্সেস নেই। নেক্সট আমরা স্ক্র্যাচ টেস্ট করতে পারি। স্ক্র্যাচ টেস্ট মানে ইট নিয়ে তাতে করে আমরা নখ দিয়ে যদি আঁচড় কাটার চেষ্টা করি তাহলে দেখবো আঁচড় কাটে কি না। যদি আঁচড় কাটে তাহলে ভাববো যে এগুলো ফার্স্ট ক্লাস ব্রিক নয়, আর আঁচড় না কাটলে ভাববো যে এগুলো ঠিক আছে।
এই একটা টেস্ট গেল। নেক্সট, দুটো ইট নিয়ে আমরা যদি পাশাপাশি টোকা দিই, ইট উইল মেক এ রিঙ্গিং মেটালিক সাউন্ড, মানে ঝনঝন করে আওয়াজ হবে। ওকে, এই টেস্টগুলো আমরা ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে করে থাকি এবং তার রেজাল্ট এগুলো হওয়া উচিত। নেক্সট, সেকেন্ড ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে মোটামুটি একই ধরনের, কিন্তু একটু বার্নিংটা একটু বেশি থাকতে পারে, ওয়াটার অ্যাবজর্পশন একটু বেশি হবে, স্ট্রেংথটা একটু কম হবে, এই ব্যাপারগুলোই থাকে। ওকে, আর থার্ড ক্লাস ব্রিক আরও রেজাল্টটা একটু অন্যরকম হবে, স্ট্রেংথ আরও কম হবে, শেপগুলো ঠিক নাও থাকতে পারে, ডাইমেনশন ঠিক নাও থাকতে পারে, পোড়াগুলো একটু বেশি হতে পারে। এই হচ্ছে আমাদের থার্ড ক্লাস ব্রিক। আর ফোর্থ ক্লাস বা ঝামা ব্রিক্স, এইগুলো কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ইটগুলো বেশি পুড়ে গেলে, ধর একটা, এগুলো হয় কী করে, এগুলো মানুষ তো আর ইচ্ছা করে ইটগুলো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসগুলো বানায় না। তাহলে সবাই যেগুলো ভাটা যারা তৈরি করছে ইট, তারা কেন সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস ইট বানাবে? সেরকম নয়। ধর একটা পুরো ভাটাতে একটা কয়েক হাজার ইট একসঙ্গে বার্ন করা হচ্ছে, সে বার্নগুলো কোনো ইট ইউনিফর্মলি বার্ন হবে, কোনো ইট ইউনিফর্মলি বার্ন হবে না, বা কোনো ইটগুলো বেশি বার্ন হয়ে যাবে। আফটার বার্নিং ইটগুলোকে ভাটার লোকেরা সেগ্রিগেট করে দেয় ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস হিসাবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু আমরা তারপর বাজারে এগুলো পাই। এই গেল হচ্ছে আমাদের ইটের চারটে কোয়ালিটি। বেসড অন কোয়ালিটি আমরা চারটে ভাগ আমরা পাই। এছাড়াও অ্যাজ পার IS 1077-1992, এই IS কোড অনুযায়ী ব্রিককে কিন্তু কমন বার্ন ক্লে ব্রিককে আরও অনেকভাবে ভাগ করা হয়েছে। সেগুলো কি ক্লাস ডেজিগনেশন হিসেবে ভাগ করা হয়েছে। সেগুলো কীরকম? ক্লাস ডেজিগনেশন যদি 35 বলা হয়, যদি একটা ব্রিক কোথাও দেখতে পাস ড্রয়িংয়ে বা এস্টিমেশনে যে ক্লাস ডেজিগনেশন বলছে 35, ইট মিনস এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ শুড নট বি লেস দ্যান 35 নিউটন পার mm² অর 35 কেজি পার সেন্টিমিটার²। মানে ক্লাস ডেজিগনেশনগুলো সেভাবে ভাগ করা হয়, 35 ক্লাস, 30 ক্লাস, 25 ক্লাস, 20 ক্লাস, 17.5 ক্লাস, 15 ক্লাস, 12.5 ক্লাস, 10 ক্লাস, 7.5 ক্লাস, 5 ক্লাস, 3.5 ক্লাস। যতগুলো আমি সংখ্যা বললাম, যে কোনো ক্লাসের ক্ষেত্রেই এটা মানে এটাই, এই সংখ্যাগুলোর রেসপেক্টে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ শুড নট বি লেস দেন এই সংখ্যাগুলো। মনে করো 35-এর ক্ষেত্রে 35, 30-এর ক্ষেত্রে 30 ইউনিটটা নিউটন পার mm² হবে। ওকে, এটা গেল আমাদের কমন বার্ন ক্লে ব্রিকের ক্লাস ডেজিগনেশনগুলো। নেক্সট আমরা ডিসকাস করব টেস্টস ফর ব্রিকের কী কী টাইপের টেস্টগুলো আমরা করে থাকি। দেখ, নাম্বার 1, ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, ভেরি কমন টেস্ট। ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট। নেক্সট, প্রেজেন্স অফ সলিউবল সল্টস অর এফ্লোরেসেন্স টেস্ট। নেক্সট, হার্ডনেস টেস্ট, শেপ অ্যান্ড সাইজ টেস্ট, সাউন্ডনেস টেস্ট, স্ট্রাকচার টেস্ট, কালার টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট। এবং অল দিস টেস্ট আমাদের ল্যাবরেটরিতে, আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট, এফ্লোরেসেন্স টেস্ট আর শেপ অ্যান্ড সাইজ টেস্ট। এইগুলো রয়েছে, এগুলো আমাদের ল্যাবরেটরিতে প্রত্যেকবার আমরা করে থাকি। আমরা জানি না এবছর কবে কলেজ খুলবে, কবে ল্যাবে ঢুকতে পারবো, কবে টেস্ট করব। আশা করি খুব তাড়াতাড়ি এরকম প্যান্ডেমিক সিচুয়েশন কেটে যাবে, আমরা আবার কলেজে গিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে পারবো। রাইট স্টুডেন্ট? তো এই টেস্টগুলো সম্বন্ধে আমি এখন বলতে চাইছি না খুব একটা, কারণ পরবর্তীকালে আমাদের ল্যাবরেটরিতে আমরা ঢুকতে পারি বা না করি, আমরা ভার্চুয়ালি ল্যাবরেটরিতে কাজ করব। তখনই চিন্তা ভাবনা করেছি, তখনই আমরা এই টেস্টগুলো সম্বন্ধে বিশদে জানবো। তবুও এখন একটু টাচ করে রাখি এগুলো, যে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট মানে এটা কি। ক্রাশিং স্ট্রেংথ একটু আগে আমরা বলছিলাম ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে 105 কেজি পার সেন্টিমিটার² বা 10.5 নিউটন পার mm²। দিস ইজ এ ভেরি কমন কোশ্চেন। সিভিল ইঞ্জিনিয়ারদের তুই যেখানেই যাবি ইন্টারভিউ দিতে হোক বা পরীক্ষাতে, অনেক জায়গাতেই এই ব্রিক্সের ক্ষেত্রে স্ট্রেংথ কত হওয়া উচিত, যদি এই প্রশ্ন কোথাও পাস বা এই প্রশ্নের সম্মুখীন যদি কোথাও হোস, তাহলে কিন্তু একবার উত্তর দিতে হবে, ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ শুড নট বি লেস দেন 10.5 MPa বা 105 কেজি পার সেন্টিমিটার²। ওকে, তাহলে এই টেস্টটা করতে গেলে আমাদের পরবর্তীকালে আমরা যখন করব তখন বিশদে জানবো, তবে এখনও টাচ করে রাখি। 5টা ব্রিক এখানে নেওয়া হয়েছে, একটা এখানে টেস্ট রেজাল্ট দেখানো হয়েছে। 5টা টেস্ট ব্রিক নেওয়া হয়েছে।
নাম্বার 1 কলামে সিরিয়াল নাম্বার, দেন অ্যাকচুয়াল সাইজ ব্রিক্স, লেন্থ ইন্টু ব্রেথে বলা আছে। নেক্সট কম্প্রেসিভ লোড ইন কিলোনিউটন, মানে এই লোড দেওয়ার ফলে ব্রিকটা ভেঙে গেছিলো। থার্ড কম্প্রেসিভ স্ট্রেংথ ইন নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমাকে প্রথম যে ব্রিকটা আছে তার ডাইমেনশন 220 ইন্টু 110, এইগুলো কিন্তু অ্যাকচুয়াল সাইজ। ব্রিকের ডাইমেনশন কিন্তু বারবার বলছি সমস্ত ব্রিকের ডাইমেনশন কিন্তু এক না। আমরা যদি 250 mm বা 230 mm একটা ব্রিক বলি, যেটা আইএস কোড 1077 অনুযায়ী যদি একটা ব্রিক হয় 230 বা 110 ইন্টু 70, তার মানে এই না যে তুই যতগুলো ব্রিক বাইরে থেকে আনবি ততগুলো ব্রিকের ডাইমেনশন একদম 0-0 মিলে যাবে, তাই নয়। কোনো ব্রিক হতে পারে 240 mm, কোনো ব্রিক হতে পারে 220 mm। তাহলে এইটারও একটা ডাইমেনশন টেস্ট যখন করবো আমরা, তখন সেটা আমরা আলোচনায় আসবো। সেই হিসেবে এখানে মাপগুলো দেওয়া হয়েছে। তাহলে এই যে 220 বা 110 মিলিমিটার বলা হলো, আর কম্প্রেসিভ লোড 285, এই লোডে ব্রিকটা ফেলিয়ার হলো, মানে ভেঙে গেল। তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ নিউটন পার মিটার স্কয়ার পেলাম কী করে? তাহলে এই যে কিলোনিউটন যেটা ব্রেক করলো ব্রিকটা, সেই কিলোনিউটন থেকে নিউটন নিয়ে আসলাম 1000 দিয়ে গুণ করে। ওকে, তাহলে আমার এত নিউটন হয়ে গেল। সেই টোটাল নিউটনটাকে আমি সারফেস এরিয়া ব্রিকের এরিয়াতে ভাগ করলাম। এরিয়া কত? 220 বা 110। তার রেজাল্ট্যান্ট এলো 11.7 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে কী দাঁড়ালো আমাদের? 285 ইন্টু 1000 ডিভাইডেড বাই 220 ইন্টু 110। এইটা করলে রেজাল্ট আসে 11.7 MPa। এইভাবে আমরা যতগুলো ব্রিক থাকবে, এখানে বোধহয় 5টা ব্রিক দেওয়া আছে, 5টা ব্রিকেরই দেওয়া আছে। 5টা ব্রিকের ক্ষেত্রে আলাদা আলাদা করে ডাইমেনশন দেখে, আলাদা আলাদা করে আমরা ফেলিওর লোড দেখে তার রেসপেক্টে কম্প্রেসিভ স্ট্রেংথ বার করব, এবং তারপরে টোটাল লোডগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করে আমরা এভারেজ স্ট্রেংথ পেয়ে যাব। ওকে, নাও ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেংথ 10.5 MPa থাকা উচিত। সেকেন্ড ক্লাসের ব্রিক্সের ক্ষেত্রে 6.86 থাকা উচিত। থার্ড ক্লাস বা কমন বিল্ডিং ব্রিক, তার ক্ষেত্রে 35 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বা 3.43 নিউটন পার মিটার স্কোয়ার থাকা উচিত। সানড্রাইড ব্রিক যদি হয় তার ক্ষেত্রে 2.45 থাকা উচিত। নেক্সট ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট। এই টেস্টটাও করতে গেলে আমাদের যেটা আমি বলছিলাম 20% ওয়াটার অ্যাবজর্পশন ম্যাক্সিমাম থাকা উচিত ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে। মানে এটাও প্রথমে ধর ড্রাই অবস্থায় ব্রিকটাকে ওয়েট করলাম, করার পরে ব্রিকটাকে 24 ঘন্টা জলে চুবিয়ে রাখলাম, 24 ঘন্টা পরে জল থেকে তুলে ওটাকে মানে সারফেস ড্রাই করে ওটাকে আমি আবার মেজারমেন্ট করলাম বা ওয়েট নিলাম। তাহলে আমার আগে ওয়েট কত ছিল, এখন ওয়েট কত হলো, সেই হিসাব থেকে আমরা সেখান থেকে আমরা ওয়াটার অ্যাবজর্পশন বাই পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। ওকে, এইভাবে করা হয় হচ্ছে টেস্টটা। রেফ্লোরেসেন্স টেস্ট, এটা অলরেডি আমি বলে দিয়েছি। রেফ্লোরেসেন্স যেটা তোর নোনা ধরা টেস্ট বলে, সেটা এখন আমি আর আলোচনায় করতে যাচ্ছি না। নেক্সট হার্ডনেস টেস্ট। হার্ডনেস আমি একটু আগে বলছিলাম, ওই রকম যেটা আমাদের সাইটে যেটা করতে পারি সেটা হচ্ছে নখের আঁচড় কেটে আমরা করতে পারি। নেক্সট শেপ অ্যান্ড সাইজ টেস্ট। দিস টেস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। শেপ অ্যান্ড সাইজ টেস্ট, এই সাইজ কত হবে এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে আইএস কোড কত 10771992, এবং এটা তো শুধু সাইজ বলছে। আর টেস্ট কীভাবে করতে হবে সেটা কিন্তু আমাদের গাইড করছে আইএস 3495। এর 4টে পার্ট আছে। আইএস 3495, এটাও 1992 1992 সালে বার হয়েছিল। আইএস মানে আবার বলে দিই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর একটা কথা তোরা শুনতে পারিস বিআইএস মিনস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তাহলে আইএস কোড 3495 এটা আমাদের বলে দিচ্ছে কিভাবে টেস্টগুলো করতে হবে, আর আইএস 1077 বলে দিচ্ছে এই তোমার রেজাল্ট হওয়া উচিত। তাহলে যখন আমরা শেপ টেস্ট করব, শেপ টেস্টের ক্ষেত্রে আইএস গাইডলাইন কি বলছে? ফর মডুলার সাইজ অফ ব্রিক, সেক্ষেত্রে লেন্থ ভ্যারি করবে হচ্ছে 3720 থেকে 3880 মিলিমিটার। এই যে মাপটা বললাম, এই মাপটা কোথা থেকে পেলাম? মাপটা হচ্ছে দেখ, ধর আমরা যদি 20টা ব্রিক নিই, যদি আমরা নন মডুলার টাইপের ব্রিক নিই 20টা, বা মডুলার টাইপের ব্রিক নিই 20টা, যে টাইপের ব্রিকই নিই, প্রথমে আমরা মডুলার দিয়ে বলি আমি। তাহলে 20টা মডুলার টাইপের ব্রিক নিলাম। মডুলার টাইপের ব্রিকের মাপ কত জানি আমরা? 190 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার। এই হচ্ছে আমাদের মডুলার টাইপের ব্রিকের মাপ। ওকে, তাহলে এই 190 এইভাবে যদি আমরা 20টা ব্রিককে যদি সাজাই, তাহলে 20 ইন্টু 190 এটার মাপ কত হয়?
হচ্ছে 19×38, 380 মানে 3800 মিলিমিটার। তাহলে এই 3800 মিলিমিটার লম্বা হওয়া উচিত। যদি লম্বা লেন্থ ওয়াইজ যদি ইটগুলোকে আমি বসিয়ে দিই, তাহলে এইটা বসানোর পরে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে আর 20th ব্রিকের লাস্ট পয়েন্ট পর্যন্ত যদি আমরা ফিতে দিয়ে মেজার করি, তখন সেই ম্যাপটা আমরা দেখব। সেই ম্যাপটা থাকতে হবে 3720 থেকে 3880 এর মধ্যে, অর্থাৎ প্লাস মাইনাস 80 হচ্ছে ব্রিকের ম্যাক্সিমাম টলারেবল লিমিট বা টলারেন্সেস থাকে, এটাই অ্যাজ পার আইএস কোড 10771992। এই অনুযায়ী বলছে লেন্থ ওয়াইজ তুমি যদি ব্রিকগুলোকে রাখো, তাহলে তোমার টলারেন্স থাকা উচিত প্লাস মাইনাস 80। যদি উইথ চড়া হিসাবে আমরা রাখি, তাহলে চড়াগুলো থাকা উচিত প্লাস মাইনাস 40 মিলিমিটার। মানে 20টা ব্রিককে যদি পাশাপাশি করে রাখি আমরা, তাহলে হচ্ছে 90 × 20 1800 হওয়া উচিত। সেখানে 1760 হলে অ্যাকসেপ্টেড, 1840 হলে অ্যাকসেপ্টেড। হাইটও তাই, যদি হাইটে একের পর একে আমরা রাখি, তাহলে প্লাস মাইনাস 40 মিলিমিটার। ওকে। আর যদি নন মডুলার ব্রিক হয়, সেক্ষেত্রে সেটাও প্লাস মাইনাস 80 লেন্থ ওয়াইজ, আর উইথ ওয়াইজ প্লাস মাইনাস 40 আর হাইট ওয়াইজ প্লাস মাইনাস 40 নেক্সট সাউন্ডনেস। এই টেস্টটা আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ল্যাবরেটরিতে নয়, ব্রিকগুলোকে নিয়ে আমরা সাইটেও করতে পারি। দুটো ব্রিককে যদি পাশাপাশি টোকা দিই আমরা, ইট উইল মেক এ রিঙ্গিং মেটালিক সাউন্ড। আর কালার, এ গুড ব্রিক শুড হ্যাভ এ ইউনিফর্ম ডিপ রেড, চেরি অর কপার কালার, এই যে আমাদের ছবি দেখতে পাচ্ছি। আর নেক্সট ইম্প্যাক্ট ব্রিক্স, মানে ইম্প্যাক্ট টেস্ট। ইন দিস টেস্ট টেক এ ব্রিক অ্যান্ড ড্রপ ইট ফ্রম 1 মিটার হাইট, মানে 1 মিটার হাইট থেকে ব্রিকটাকে ফেলতে বলছে। এ গুড কোয়ালিটি ব্রিক শুড নট ব্রেক অ্যাট অল। ইফ দ্য ব্রিক্স আর ব্রোকেন, দ্যাট মিনস ইটস ইম্প্যাক্ট ভ্যালু ইজ লো অ্যাজ ইট শুড বি রিজেক্টেড। মানে বলছে যে কোনো একটা ব্রিক নিয়ে 1 মিটার উপর থেকে, মানে ফ্লোর থেকে বা জিএল থেকে 1 মিটার উপর থেকে ব্রিকটাকে তো ফেলে দেয়। যদি 1 মিটার উপর থেকে ব্রিকটা ফেলে দিলে ভেঙে যায়, তাহলে এর কিন্তু ইম্প্যাক্ট নেওয়ার ক্ষমতা নেই, ইট শুড বি রিজেক্টেড। আর যদি না ভাঙে, তাহলে ভাববে যে ব্রিকগুলো ভালো, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা যেতে পারে। নেক্সট সাম স্পেশাল ব্রিক্স। দেখ, স্পেশাল ব্রিকগুলো এখন আর সেভাবে পাওয়া যায় না, তৈরি হয় না। এখন মানুষ কাজ করার সময় মানুষ তার নিজের মতো করে ব্রিকগুলোকে শেপ তৈরি করে নেয়, ট্রয়াল দিয়ে ভেঙে ভেঙে সেভাবে বানিয়ে নেয়। এখানে একটা ব্রিক সম্বন্ধে জানতে হবে আমাদের, দ্যাট ইজ স্কুইন্ট ব্রিক। Squint and angle bricks allow brickwork to turn through 30, 40 and 60 degree angle। মানে ব্রিকওয়ার্ক সবসময় যে স্ট্রেট লাইনে হবে বা 90 ডিগ্রিতে হবে তা নয়, এটা কিন্তু বিভিন্ন রকম অ্যাঙ্গেলে হতে পারে। মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, 60 ডিগ্রিতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রিকগুলোকে ওই ওই অ্যাঙ্গেল অনুযায়ী ওয়ালটাকে যখন আমরা ঘোরাবো, তখন কীভাবে ঘোরাবো, তখন ঘোরাতে গেলে স্পেশাল টাইপের ব্রিক আমরা পাওয়া যায়। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ভ্যারি করে, এই অ্যাঙ্গেলটা ভ্যারি করেই আমরা ব্রিকটাকে সেভাবে সাজাবো, সাজিয়ে আমরা ওয়ালটাকে সেভাবে আমরা নিয়ে যাব। ওকে। এই যে আমরা এখানে ওয়ালটা দেখতে পাচ্ছি, এই যে এই ওয়ালটাকে দেখ, এই ওয়ালটা এখান থেকে কিন্তু বেন্ড করা হয়েছে, স্ট্রেট লাইনে নেই, এখান থেকে কিন্তু ওয়ালটা কিন্তু বেন্ড করা হয়েছে। তাহলে এই ধরনের বেন্ড যখন থাকবে, তখন কিন্তু আমরা স্পেশাল টাইপের ব্রিক ব্যবহার করি। এই যে এখানে দেখ, আমাদের অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি করা আছে, এই অ্যাঙ্গেলটা। ওকে। তো ব্রিকগুলো আমরা এইভাবে ইউজ করে আমরা অ্যাঙ্গেলটাকে আমরা ডাইভার্ট করতে পারি। নেক্সট আছে ফায়ার ক্লে ব্রিক্স। এগুলো মেড ফ্রম ফায়ার ক্লে। দিস প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং ইজ অ্যান অর্ডিনারি ব্রিক বার্নড অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার। বেশি টেম্পারেচারে পুড়িয়ে এটাকে ফায়ার প্রুফ করা হয়। এভাবে তৈরি করা হয়েছে ফায়ার ক্লে ব্রিক। এর কিছু স্পেশাল প্রপার্টিজ আছে, সেগুলো কি? ওয়াটার অবজর্পশন অফ ফায়ার ক্লে ব্রিক্স ভ্যারিজ ফ্রম 4 to 10%। এগুলো জল বেশি শোষণ করার ক্ষমতা নেই। আর কম্প্রেসিভ স্ট্রেন্থ এগুলো খুবই কম, 3.5 নিউটন বা 3.5 নিউটন পার mm স্কোয়ার। ইউজেস, দিস আর ইউজড ফর লাইনিং ব্লাস্ট ফার্নেসেস, ওভেন্স। এগুলো যেহেতু ফায়ার ক্লে ব্রিক, মানে এর তোর গলনাঙ্ক বা এর মেল্টিং পয়েন্ট অনেক হাই করা থাকে, সেই জন্য আমরা এটাকে ওই ব্লাস্ট ফার্নেস যে চুল্লিগুলো হয় সেখানে ইউজ করব। আর ইউজ করা হয় অ্যাসিড রিফ্লেক্টরি ব্রিক্স কনসিস্ট অফ সিলিকা ব্রিক্স 95 to 97% সিলিকা অ্যান্ড 1 থেকে 2% লাইম। অ্যান্ড গ্যানিস্টার ব্রিক্স, গ্যানিস্টার ইজ হার্ড কালার্ড স্যান্ডস্টোন containing 10% clay and 2% of lime.
দ্য সফটেনিং টেম্পারেচার রেঞ্জেস ফ্রম 1700 টু 1800। এইভাবে ব্রিকগুলো তৈরি করা হয়। নেক্সট হচ্ছে হলো ব্রিক্স। হলো ব্রিক্সটা তাও কিছুটা কনস্ট্রাকশনে ইউজ করা হয়, কিছু স্পেশাল কাজে বা কমার্শিয়াল কাজে। এগুলোর কাজ হচ্ছে, আমাদের নর্মালি ব্রিকগুলো কী দেখি আমরা, পুরো সলিড ক্লেতে তৈরি হয়, আর হলো ব্রিকের ক্ষেত্রে কিন্তু পারফোরেটেড থাকে, এগুলো কিন্তু ভিতরে গ্যাপ থাকে। হ্যাঁ, দিস ব্রিক্স আর মেড অফ ক্লে অ্যান্ড আর প্রোভাইডেড উইথ ওয়ান অর মোর ক্যাভিটিস। ক্যাভিটিস মানে ভিতরে গ্যাপ থাকে। Hollow bricks are light in weight and are used to increase insulation against heat and dampness. তার মানে যদি হলোই থাকে, তাহলে যদি সেই হলো ব্রিক দিয়ে আমরা ওয়াল তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ইনসুলেটেড হয়ে যায়, থার্মাল ইনসুলেটেড হয়ে যায়। সেই স্পেশাল পারপাসে কিন্তু এই ব্রিকগুলো ইউজ করা হয়। নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যেগুলো ইউজ করা হয় না, কমার্শিয়াল পারপাসে এগুলো ইউজ করা হয়। ইটস প্রোভাইডস প্রিভেন্টস ড্যাম্পনেস। They are used for construction of load-bearing wall, partition walls, or panel wall multi-story building. Next, fly ash bricks. In these days, fly ash bricks are going too much popular. এই ফ্লাই অ্যাশ ব্রিক্স এটা কিন্তু এই মুহূর্তে মানুষের কাছে ক্রমশ পপুলার হচ্ছে। কারণ কি, এইগুলোর সাইজ ইউনিফর্ম থাকছে, স্ট্রেংথ ঠিক দিচ্ছে, ওয়াটার অ্যাবজর্পশন ঠিক দিচ্ছে, অথচ কম্পারেটিভলি দাম কম। সেই কারণে কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক্স ইজ গেটিং টু মাচ পপুলার অ্যামং আস। ফ্লাই অ্যাশ ব্রিক্স আর হাইটেক ওয়েল ইমপ্রুভ কোয়ালিটি bricks used for construction of brick masonry structures. They are used as replacement for normal clay bricks and has better properties than it. যেটা আমি একটু আগে বলছিলাম, আমরা রেড ব্রিককে বা বার্ন ক্লে ব্রিককে রিপ্লেস করে ফ্লাই অ্যাশ ব্রিক্স কিন্তু এখন আমরা ইউজ করছি, কারণ এর কোয়ালিটি অনেক বেটার এবং দামটাও অনেক কম। ফ্লাই অ্যাশ ব্রিক্স competitive in comparison to the conventional clay bricks and provide enormous indirect benefits. The utilization of fly ash bricks result in conservation of natural resources as well as protection of environments. তার মানে এইটা ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি হচ্ছে বলে এটাকে আমরা আবার ইউজ করতে পারছি, সেই জন্য এই ব্রিকটা বলছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। ওকে, that's it for today's class. We'll start new class on next day. Thank you.